কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই, বললেন মেজর হাফিজ। মহানবীকে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৩ বাড়িতে ভাঙচুর। সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি ট্যাঙ্ক লরি চালকদের। চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এটা বাংলাদেশে আর চলবে না। এবং সর্বশেষ জানাবো, বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহানবীকে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৩ বাড়িতে ভাঙচুর। রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে রঞ্জন কুমার রায় নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার জেরে রোববার বিকেলে গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর গ্রামে হিন্দুপাড়ায় হামলা চালিয়ে ১৩ বাড়িতে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ সময় তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় পার্শ্ববর্তী এলাকায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মাইকে বিভিন্ন স্লোগান শোনা যাচ্ছিল। এর আগে গতকাল শনিবার বিকেলে ধর্মীয় কটূক্তি করার অভিযোগ ফেসবুকে ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে উপজেলার বেদগাড়ি ইউনিয়নের আলতাতপুর গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রঞ্জন ওই গ্রামের সুজন কুমারের ছেলে। তিনি রংপুরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় পর্বের শিক্ষার্থী। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গঙ্গাচড়া সহ আশপাশের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, গঙ্গাচড়া এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে মাইকিং করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ওই গ্রামের পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাবাজার হাটে মাইকিং করে ঘোষণা দেওয়া হয় আলদাতপুর গ্রামের পার্শ্ববর্তী খিলালগঞ্জ বাজারে তারা একটি মানববন্ধন করবেন। মাইকিংয়ে ঘোষণা দেওয়া হয়, বিক্ষোভকারীরা শুধু গঙ্গাচড়া উপজেলা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করবে, কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা করবে না। কিন্তু বিকেলের দিকে স্থানীয় খিলালগঞ্জ বাজারে বিক্ষোভকারীরা জড়ো হয় এবং সেখান থেকে একটি মিছিল আলদাতপুর গ্রামের দিকে আসে। গ্রামে প্রবেশ করে মিছিলটি হঠাৎই স্লোগান দিতে থাকে। উত্তেজিত জনতা ১৩টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ক্ষতিগ্রস্তরা জানায়, হামলাকারীরা বাড়িঘরের জানালা, দরজা, আসবাবপত্র ও ঘরের চালসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেছে। লুট করে নিয়ে গেছে কাপড় চোপড়, নগদ টাকা পয়সা এবং গৃহপালিত ছাগল সহ অন্যান্য সম্পদ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান করছে। জানা গেছে, রঞ্জন কুমার নামের ওই শিক্ষার্থী রঞ্জন LRM নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একাধিক অবমাননাকর পোস্ট করেন। গতকাল বিকেলে সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে ওই পাড়ার পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল। সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি ট্যাঙ্ক লরির চালকদের। আগামী ২রা আগস্টের মধ্যে ৬ দফা দাবি না মানলে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাঙ্ক লরি অনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩রা আগস্ট থেকে নতুন এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্যাঙ্ক কাভার্ড ভ্যানের মতো ট্যাঙ্ক লরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা যাবে না। ট্যাঙ্ক লরি শুধু জ্বালানি তেল পরিবহন করে, তাদের সারা বাংলাদেশে চলাচলের রুট পারমিট দিতে হবে। আয়কর ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা করার গেজেট বাতিল করতে হবে। দীর্ঘদিনের হালকা লাইসেন্সধারী চালকদের যোগ্যতার ভিত্তিতে দ্রুত ভারী যানবাহনের লাইসেন্স দিতে হবে। পুলিশ হয়রানি বন্ধ করতে হবে এবং পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি ঐক্য পরিষদের অমীমাংসিত বিষয় দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বলে দাবি করা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত প্রতিবাদলিপি এ কথা বলা হয়। এতে বলা হয়, আজ ২৭শে জুলাই বিভিন্ন গণমাধ্যমে চাঁদাবাজ করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি শিরোনামে প্রকাশিত সংবাদটি স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। সংবাদটি মিথ্যা এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান নামের কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বহন করবে। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার বিশ্বাসী, তবে একই সঙ্গে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করার আগে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই এবং আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার জন্য গণমাধ্যম সমূহকে অনুরোধ করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এটা বাংলাদেশে আর চলবে না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে, এটা আর বাংলাদেশে চলবে না। আমাদের সংসদ হাত তোলা এমপি সংসদ হয়ে যায়, তাই ক্ষমতা ভারসাম্যের জন্য 70 অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে। তিনি বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে পার্লামেন্ট করতে হবে। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সরাসরি সরকারি দল বিরোধী দল সবাইকে নিয়ে সাংবিধানিক পদে নিয়োগ দিতে হবে। জুনায়েদ সাকি বলেন, একজন মানুষ যে ধর্মের বা গোত্রের হোক, ধনী বা গরিব হোক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখানে রাষ্ট্র আইন নিয়ে কোনোভাবে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। ক্ষমতায় কাজ হবে নাগরিকের অধিকার রক্ষা করা। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা নাগরিকের অধিকার কেড়ে নেয় আর নাগরিককে কি বানিয়ে রাখতে পারে সেটা তো আপনারা জানেন। এখানে পুরো সমাজে মানুষের চাকরি নাই, চাকরি থাকলেও নিয়োগপত্র নাই, সংঘবদ্ধ অধিকার নাই। কলকারখানা ও নানা ধরনের প্রতিষ্ঠানের বাইরে তেমন চাকরি নাই, তাই ফুটপাতে দোকানপাট করে মানুষ জীবিকা নির্বাহ করছে। কে ফুটপাতে বসবে, কে কোথায় দোকানপাট করবে সেটাও আবার ক্ষমতাসীন দল নির্ধারণ করে দেয়, আবার এদের কাছ থেকে টাকা তোলে। বিগত সরকারের সমালোচনা করে সাকি বলেন, পুলিশকে ব্যবহার করে তারা ক্ষোভের বাহিনীকে পরিণত করলো, পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করলো। এটা আর হতে দেওয়া হবে না। বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ। বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন। নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 2 আসামি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বিকেলে নগরী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার ও রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, 2001 সালের 12 মার্চ সদর উপজেলার চক আবরস গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর গণধর্ষণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সর্দার। অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আসামি দায়ের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করায় রায় প্রদান করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার এবং জরিমানা অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই, বললেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এনসিপির এখনও নিবন্ধন হয়নি। ওই দল হলো আমাদের ছেলের নাতিনদের বয়সী। বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ওদের কথা বলার বয়স হয়নি। আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই, এনসিপির প্রতিও নেই। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছেন, আমরা মনে করেছি অন্তর্বর্তীকালীন সরকার এসে সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে, কিন্তু তারা নির্বাচন দিতে শুধু গড়িমসি ঘটে। কিছু রাজনৈতিক দল আছে যাদের 2-3 জন ছাড়া কোনো লোক নাই, তারা এসে বড় বড় বক্তব্য দেয়, সংস্কারের কথা বলে, নানা রকম বুদ্ধি দেয়।
ছাত্র দুজনকে উপদেষ্টা বানিয়েছে, তারা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তার দ্রুত দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে। তিনি আরও বলেন, ছাত্ররা যারা দল গঠন করেছে এরা তো আমার নাতির বয়সী। এই দলটা উপরে উঠুক, এটা আমরা চাই। তারা প্র্যাকটিস করুক, একসময় তারা সরকার গঠন করতেও পারে। তাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো। তবে এত আগে বিএনপি সিনিয়র নেতাদের গালাগাল করার দরকার নেই। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জগৎ বিখ্যাত ব্যক্তি। তার প্রথমে ইচ্ছা ছিল না লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এখন তিনি নির্বাচন দিতে চান। এরপরও কিছু কিছু উপদেষ্টা তাকে ভুল বোঝায়।